একটা জায়গায় বাংলাদেশ ক্রিকেট কিন্তু অনেকটাই পিছিয়ে গেল। 1997 সালে বাংলাদেশ ক্রিকেট আইসিসির কোয়ালিফায়ার চ্যাম্পিয়ন হয়ে ফাইনালি আইসিসি ওয়ার্ল্ড কাপ খেলবার সুযোগ পায় 1999-তে। সেই উত্থানের কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে এবার অবনমন হলো। আগামী নির্বাচনে যেহেতু ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে একটি দল বাংলাদেশে ক্ষমতায় আসতে চাইছে, তাই তাদের পক্ষে কোনো মতেই বাংলাদেশ ক্রিকেট টিমকে ভারতে খেলতে আসতে দেওয়ার সুযোগ দেয়া সম্ভব ছিল না। আমার এই বক্তব্যকে আরও বেশি জাস্টিফাই করে লিটন দাসের একটি বক্তব্য। তাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি ম্যাচের পরে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি ভারতে খেলতে যাচ্ছেন? তিনি বলেন যে আমরা কি যাচ্ছি না, আমি তো অন্তত অনিশ্চিত, গোটা টিম অনিশ্চিত, তবে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনি দেখছেন আরসিটিভি সংবাদ, আর এই মুহূর্তে আমি দীপাঞ্জন হাজির হয়ে গেছি আপনাদের সামনে গ্লোবাল ইনসাইট নিয়ে। বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা তো করি, কিন্তু বাংলাদেশ আবারও খবরে, তবে এবার নির্বাচনের জন্য নয়, বাংলাদেশ এবার খবরে তাদের ক্রিকেটের জন্য। মানে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশকে বহিষ্কার করার পরে এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে প্রচুর আলোচনা চলছে। তবে এই ঘটনার সূত্রপাত কোথায় তা তো আপনারা প্রত্যেকেই জানেন। মুস্তাফিজুর রহমানকে যখন ফাইনালি আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হলো, তো সেই মুহূর্তে বাংলাদেশে একটা বড় জনরোষ তৈরি হয়েছে। এই জনরোষের সবথেকে বড় প্রভাব গিয়ে পড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হঠাৎ করে আইসিসির কাছে প্রেয়ার করলো যে তাদের নাকি ভারতে খেলতে আসতে সিকিউরিটি সমস্যা হতে পারে, অর্থাৎ তারা যদি ভারতে খেলতে আসে তাদের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দেবে। এবার আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশ এই মুহূর্তে আইসিসি ক্রিকেটের টি20 ওয়ার্ল্ড কাপে নেই। তাদের জায়গায় তাদের ব্যান করার পরে সেখানে আইসিসি স্কটল্যান্ডকে আবার সংযোজন করেছে। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের বদলে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ খেলবে স্কটল্যান্ড। তো এই ঘটনা ঘটবার পরে বাংলাদেশে কিন্তু ভারত বিদ্বেষী একটা প্রবল হাওয়া চলছে, কারণ এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশি ক্রিকেটে যারা স্টলওয়ার্ডস রয়েছেন, যারা প্রাক্তন খেলোয়াড় রয়েছেন এবং যারা বর্তমানে বাংলাদেশ বোর্ডের দায়িত্বে রয়েছেন, তাদের সবার একটাই বক্তব্য যে ভারত নাকি যথেষ্ট রকম কলকাঠি নেড়ে বাংলাদেশকে এই টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে। তো এর গ্রহণযোগ্যতা এবং সত্যতা কতটুকু তা আমরা আজকে দেখব। আপনারা জানেন, যারা বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে খোঁজ রাখেন, যে 1997 সালে আইসিসির যে কোয়ালিফায়ার টুর্নামেন্ট, সেই কোয়ালিফায়ার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পরে সেখান থেকে 1999 আইসিসি ওয়ার্ল্ড কাপ খেলবার সুযোগ পায় বাংলাদেশ। সেই সময় থেকে কিন্তু বাংলাদেশের উত্থান শুরু। সেই সময় অর্থাৎ 1999 প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলবার পরে পরের বছর 2000 সালে বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দিয়ে দেওয়া হয়। এবার টেস্ট স্ট্যাটাস দেওয়ার পরে বাংলাদেশের সাথে প্রথম যে দলটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে হাজির হয় এবং একটি টেস্ট ম্যাচের একটি সিরিজ হয়, সেই দেশটির নামও কিন্তু ভারত। এবং বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার পিছনে যে মানুষটির সবথেকে বড় অবদান, সেই মানুষটি তৎকালীন আইসিসির প্রধান জগমোহন ডালমিয়া। যেহেতু মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং তার প্রভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। আইসিসি টুর্নামেন্টের আয়োজক অবশ্যই বিসিসিআই বা ভারতের ক্রিকেট বোর্ড নয়, আইসিসি টুর্নামেন্টের আয়োজক আইসিসি নিজে। সেই আইসিসি বিভিন্ন দেশকে বিভিন্ন সময় দায়িত্ব দেয় তাদের টুর্নামেন্টগুলোকে হোস্ট করার জন্য। এইবার সেই দায়িত্ব পেয়েছে ভারত এবং শ্রীলঙ্কা। তো ভারতের শহরগুলিতে, বিশেষ করে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই এবং আহমেদাবাদ, এবং শ্রীলঙ্কাতে কলম্বো এবং ক্যান্ডি, এই শহরগুলোতেই মূলত এইবারকার আইসিসি টুর্নামেন্ট অর্থাৎ টি20 ক্রিকেটের বিভিন্ন ম্যাচ হবে। এবং বাংলাদেশের যে ম্যাচ, সেগুলো পড়েছিল কলকাতা এবং মুম্বাইতে।
আপনাদের জানিয়ে রাখি, এই একটা জায়গায় বাংলাদেশ ক্রিকেট কিন্তু অনেকটাই পিছিয়ে গেল। সেই যে 1997 সালে বাংলাদেশ ক্রিকেট আইসিসির কোয়ালিফায়ার চ্যাম্পিয়ন হয়ে ফাইনালি আইসিসি ওয়ার্ল্ড কাপ খেলবার সুযোগ পায় 1999-তে, সেই উত্থানের কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে এবার অবনমন হলো, এবং তার একমাত্র দায় বাংলাদেশের ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এই মুহূর্তে পুরোপুরি সরকারের অঙ্গুলি হেলনেই চলছে, এবং সরকার তাদেরকে এক প্রকার বাধ্য করেছে যাতে তারা ভারতে ক্রিকেট খেলতে না আসে। তার দুটো কারণ হতে পারে। তারা যদিও অফিসিয়ালি জানিয়েছে যে তাদের সিকিউরিটি রিজনস, মানে তাদের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা রয়েছে। আমি আবারও বলবো যে এর পেছনে দুটি কারণই থাকতে পারে। এক, তাদের কাছে এই মুহূর্তে ভারত বিদ্বেষী একটা মনোভাব তৈরি করে আগামী নির্বাচনে জয় পাওয়াটা অন্যতম বড় উদ্দেশ্য, অথবা আরও বড় ভয়ঙ্কর যেটা হতে পারে যে তাদের কাছে প্র্যাকটিক্যালি কোনো রকম নাশকতার খবর রয়েছে। নইলে কলকাতা এবং মুম্বাইয়ের মতো শহরে তাদের নিরাপত্তাহীনতায় ভোগবার কোনো কারণ ছিল না। এর আগে শুধুমাত্র ভারতে যদি কোনো ক্রিকেট টুর্নামেন্টে সে অর্থে আক্রান্ত হওয়ার কোনো ইতিহাস থেকে থাকে, সেই ইতিহাস ঘটেছিল 1999-এর জানুয়ারিতে। মাথায় রাখতে হবে, সেই সময়ে কার্গিল যুদ্ধের আবহেও পাকিস্তান ভারতবর্ষে এসছে ক্রিকেট খেলতে। সেই সময়ে ভারতের একটি উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক দলের কিছু সমর্থক সেখানকার টেস্ট ভেন্যু, ভারতের সেই সময়কার টেস্ট ভেন্যু ফিরোজ শাহ কোটলা দিল্লির, তার পিচ খুঁড়ে যায়। যদিও সেই মাঠেই পরবর্তীতে কিন্তু এই ম্যাচটি হয়, এবং ম্যাচটি যথেষ্ট রকম নিরাপত্তার মধ্যেই হয়, কোনো গণ্ডগোল ঘটেনি। তো এরকম যুদ্ধ আবহেও পাকিস্তান ভারতবর্ষে খেলতে আসার সুযোগ পেয়েছে এবং নিরাপত্তার কোনো রকম ত্রুটি হয়নি। সেখানে বাংলাদেশ এই মুহূর্তে ভারতে আসতে ভয় পাচ্ছে, কারণ তাদের একটাই বক্তব্য, তাদের নাকি সিকিউরিটির সমস্যা হচ্ছে। তারা আইসিসির কাছে এই দাবি করেছিল যে তাদের ম্যাচ যেন শ্রীলঙ্কায় শিফট করে দেওয়া হয়, এবং আইসিসির পক্ষে কোনো রকমভাবে নতুন ফিক্সচার নতুন করে রেডি করা সম্ভব হয়নি। ফাইনালি যেটা হয় যে তাদেরকে বাদ দিয়েই আইসিসি টুর্নামেন্টে স্কটল্যান্ডকে নিয়ে আবার সেই নতুন ফিক্সচার ঘোষণা করে, এবং বাংলাদেশের পরিবর্তে বর্তমানে স্কটল্যান্ড এই টুর্নামেন্ট খেলবে। মজার বিষয় হলো, বাংলাদেশ কিন্তু এই ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে গেল। এই ভারত বিদ্বেষী মনোভাবের জন্য বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা বাংলাদেশকে আগামীতে কোথায় আবার ক্রিকেটে উঠে আসতে দেখব আমরা জানি না। কিন্তু তাদের এই বক্তব্যের অন্যতম বড় কারণ তারা বারবার বলছেন যে ভারত নাকি কলকাঠি নাড়ছেন, তার একমাত্র কারণ আইসিসির বর্তমান প্রধান একজন ভারতীয়। তো তাদের এই জিনিসটা তারা যখন বলছেন যে আইসিসির বর্তমান প্রধান একজন ভারতীয়, এবং আইসিসির বর্তমান প্রধান একজন ভারতীয় হওয়ার জন্যই নাকি তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে তাদেরকে এটাকেও স্বীকার করতে হবে যে আইসিসির প্রধান একজন ভারতীয় হওয়া সত্ত্বেও তাদেরকে টেস্ট স্ট্যাটাস দেওয়া হয়েছিল এক সময়। সেক্ষেত্রে ভারত কোনো রকমভাবেই তাদের সামনে কোনো বিদ্বেষপূর্ণ আচরণ করেনি। তার আজ তাদের এই কথা মনে হচ্ছে, তার অবশ্যই অন্যতম বড় কারণ ভারতবর্ষে তাদের খেলতে আসতে যে সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যা আসলে তাদের ঘরোয়া সমস্যা। এই ঘরোয়া সমস্যায় ভারতবর্ষে তারা যদি খেলতে আসে, তাহলে আগামী নির্বাচনে তার একটা বড় প্রভাব দেখা যেতে পারে। আগামী নির্বাচনে যেহেতু ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে একটি দল বাংলাদেশে ক্ষমতায় আসতে চাইছে, তাই তাদের পক্ষে কোনো মতেই বাংলাদেশ ক্রিকেট টিমকে ভারতে খেলতে আসতে দেওয়ার সুযোগ দেয়া সম্ভব ছিল না। তাই তারা কার্যত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাধ্য করে যেন তারা ভারতবর্ষে তাদের ক্রিকেট টিম না পাঠায়। এই একটি সহজ সত্য মেনে নেওয়াটাই আমার মনে হয় ভারত এবং বাংলাদেশ উভয় পক্ষের দর্শকদের কাছে সহজতর হবে। আমরা যতই চেষ্টা করি ভারতকে এবং আইসিসিকে মেলাইন করতে,
আসলে আইসিসির মতো একটি অর্গানাইজার যারা বিভিন্ন দেশে আইসিসি টুর্নামেন্ট অর্গানাইজ করে থাকে, তাদের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে যেখানেই এই টুর্নামেন্ট হোক না কেন, আইসিসি কিন্তু যথেষ্ট রকম সিকিউরিটির ব্যবস্থা রাখে। এই সিকিউরিটির মধ্যেও কলকাতায় এবং মুম্বাইতে খেলা হওয়া সত্ত্বেও বাংলাদেশ যখন সিকিউরিটির অভাব বোধ করেছে, তাহলে এর পেছনে নিশ্চিতভাবে তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্যই আছে। আমার এই বক্তব্যকে আরও বেশি জাস্টিফাই করে লিটন দাসের একটি বক্তব্য। আপনারা জানেন লিটন দাস বাংলাদেশের বিখ্যাত ক্রিকেটার। তো তাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি ম্যাচের পরে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি ভারতে খেলতে যাচ্ছেন? তিনি বলেন যে আমরা কি যাচ্ছি না, আমি তো অন্তত অনিশ্চিত, গোটা টিম অনিশ্চিত, তবে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। অর্থাৎ এই মন্তব্য করা তার পক্ষে নিরাপদ হবে না। এখান থেকেই পরিষ্কার হয়ে যায় যে ব্যাপারটা যথেষ্ট রকম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই লিটন দাস কিন্তু কোনো রকম মন্তব্য করতে সাহস দেখাননি। এই রাজনীতি অবশ্যই ভারত বিদ্বেষী রাজনীতি, যে ভারত বিদ্বেষী রাজনীতি আগামী নির্বাচনে বাংলাদেশে একটি দলের অন্যতম বড় হাতিয়ার। তারা ভারত বিদ্বেষী মনোভাবকে হাতিয়ার করেই এগোতে চাইছেন আগামী নির্বাচনে জয়লাভ করার উদ্দেশ্যে। যেভাবে আমরা রাজনীতিকে যখনই ক্রিকেট বা ফুটবলের মাঠে সরাসরি হস্তক্ষেপ করতে দেখেছি, তখনই ক্রিকেট এবং ফুটবলের সমূহ ক্ষতি হয়েছে। এর আগে আমরা জিম্বাবুয়েকে দেখেছি, আমরা কেনিয়াকে দেখেছি যে সরাসরি রাজনৈতিক ক্ষমতাসীন দলগুলো যখন ক্রিকেটকে বিভিন্ন রকমভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন, সেই দেশগুলোতে কিন্তু ক্রিকেট একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। জিম্বাবুয়ের মতো টিম তো তার একটি বড় উদাহরণ। আমরা জিম্বাবুয়ে বলতেই একসময় অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ারের কথা ভাবতাম। এই যে শ্বেতাঙ্গ বনাম কৃষ্ণাঙ্গদের মধ্যে সেই সময় রাজনৈতিক যে একটা টার্ময়েল সৃষ্টি হলো জিম্বাবুয়েতে, যার ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো জিম্বাবুয়ের ক্রিকেট। আজকে জিম্বাবুয়ের ক্রিকেট কোথায় দাঁড়িয়ে তা আপনারা জানেন, কিন্তু একসময় জিম্বাবুয়ে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ছিল। আমি আশা করব বাংলাদেশ সে পথে হাঁটবে না এবং আগামী নির্বাচনে বাংলাদেশে যে দলই সরকার গঠন করুক, তারা অন্তত ক্রিকেটকে এই রাজনীতির আঙ্গিনার বাইরে রাখবে এবং আইপিএলের মতো একটি ঘরোয়া টুর্নামেন্টে কাকে বাদ দেয়া হলো তার জন্য বাংলাদেশ আগামীতে অবশ্যই আইসিসির কাছে গিয়ে তদবির করবে না যে তাদের যেন ভেন্যু পাল্টে দেয়া হয়। এই যাবতীয় কিছু আসলে ক্ষতি করবে ক্রিকেটের, আসলে ক্ষতি করবে ক্রিকেট প্রেমী মানুষদের। এবং বাংলাদেশ ক্রিকেট যেভাবে 1999 সাল থেকে আজ অবধি উঠে এসেছে, বাংলাদেশে আপনারা জানেন যে ওপেনিং অর্থাৎ মেডেন টেস্ট ক্রিকেট ম্যাচেই বাংলাদেশের তরফ থেকে সেঞ্চুরি রয়েছে, টেস্টে বাংলাদেশের তরফ থেকে হ্যাট্রিক রয়েছে, এরকম প্রচুর প্রচুর রেকর্ড রয়েছে বাংলাদেশের। বাংলাদেশ এশিয়া কাপ জয় করেছে এবং প্রত্যেক ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু যথেষ্ট রকম শক্তিশালী একটি দলের পরিচয় দিয়েছে, অন্তত সাম্প্রতিক অতীতে। তাহলে আজকে বাংলাদেশ যেভাবে একটি টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তার প্রভাব সরাসরি বাংলাদেশ ক্রিকেটের উপর এসে পড়ছে, তাতে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ রকম সন্দিহান যে আগামীতে বাংলাদেশ ক্রিকেট কোন রাস্তায় চলতে চলেছে। তো আমরা আশা রাখবো বাংলাদেশ ক্রিকেট আগামীতে আরও বড় উজ্জ্বল নাম হয়ে উঠুক এবং বাংলাদেশ ক্রিকেট যেন তার পুরনো ঐতিহ্য আবার ফিরে পাক এবং রাজনীতি যেভাবে বাংলাদেশ ক্রিকেটকে কলুষিত করছে তা থেকে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশে ক্রিকেট প্রেমী মানুষ প্রত্যেকেই মুক্তি পান। সাথে থাকুন। আমাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজকে ফলো করুন এবং দেখতে থাকুন প্রতি শনিবার সন্ধ্যে 6টায় গ্লোবাল ইনসাইট। This channel does not promote any violent or harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.